বাংলা নামে দেশের ইতিহাসে পুরনো সেই গল্প ফিরে আসে। অন্ধ যারা তাদের হাতে ভার দেশের সব বিধান বাঁচাবার মারছে তাই মানুষ বেসুমার। বাংলাদেশ 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 বাংলাদেশ, when the sun sinks and the west died a million people, oh Bangladesh. কেমন আছো তুমি? বইয়ের দোকানে তুমি কি করছো? কয়টা বই নিলা? অনেকগুলো বই নিয়েছো। অন্যান্য বইগুলি নিয়েছো। কয়টা বই নিলা? হ্যাঁ, তাই নাকি? বই পড়লে তোমার কেমন লাগে? ভালোই লাগে। ঠিক আছে, ধন্যবাদ তোমাকে। সুন্দর সন্ধ্যার অনুষ্ঠানে উপস্থিত থাকার সুযোগ পেয়ে আমি অত্যন্ত আনন্দিত। আমি আসলে লেখক নই, আমি পাঠক। আমি বই পড়তে ভালোবাসি, লেখা আমার পছন্দ না। আমাকে লেখক বানিয়েছে মতিউর রহমান, সাদ্দাত শরীফ, তারপর এই অন্য যারা আছে, খালি ফোন করে আপনি লিখবেন না, আপনার বই কবে হবে, এই বলতে বলতে অনেকগুলি দিকে ফেলেছি। আর তো লিখতে পারবো কিনা জানি না, তবে আমার জন্য দোয়া করবেন। ধন্যবাদ। আপনি তো বইয়ের জার্নি করে চলেছেন, একবার রাঙামাটি, একবার কক্সবাজারে বইয়ের পাণ্ডুলিপি নিয়ে চলে যান। বইয়ের জার্নিতে আপনার কেমন লাগছে? না, বইয়ের জার্নি তো বই তো একটা বই তৈরি করতে হলে এটার একটা প্রস্তুতি পর্ব, একটা খসড়া, তার উপরে আবার রিফাইন্ড খসড়া, তার উপরে আবার রিফাইন্ড করতে হয়। তো নিরিবিলি কাজ করার জন্যে ঢাকার বাইরে গেলে আমি একটু স্বস্তি পাই। প্রথম আলো আমাদের অ্যানিভার্সারি 4 নভেম্বর আমাদের 23 বছর হলো, এবং 23 বছর আগে এই প্রথম আলো ছিল আমার বাবা মিস্টার লতিফুর রহমানের একটা স্বপ্ন, যেটা কিন্তু লিড করছেন মিস্টার মতিউর রহমান। এবং এই স্বপ্নটা not only is he leading a স্বপ্নটা, he is undoubtedly প্রথম আলোর প্রধান শক্তি। উনি হলো দ্য ভিশনারি লিডার অফ এন্টায়ার মিডিয়া স্টার। এবং আজকে প্রথম আলো আমাদের দেশে একটা ইনস্টিটিউশন, যেটা কিন্তু গড়ে তুলেছে আমাদের beloved মিস্টার মতিউর রহমান। অ্যান্ড প্রথম আলো ওনার একটা পেট প্রজেক্ট আমি বলবো। উনি প্যাশনেট অ্যাবাউট রাইটিং, ওনার পাবলিশিং বুকস। উনি 690টা বুক পাবলিশ করেছেন। আজকে একটা ইনগ্রেশন, এত সুন্দর একটা বুক ক্যাফে। অ্যাগেন আই থিঙ্ক এটা হলো নাম্বার 3, আমাদের 3 নম্বর। সো I just want to wish each and every one of you for all the very best. ভালো বই করো, ভালো বই প্রকাশ করো, ভালো পাঠক তৈরি করো, রুচিশীল পাঠক তৈরি করো, সেটা আমাদের লক্ষ্য। সেই দিক থেকে আমরা কাজ করে চলেছি। আমাদের বই দোকান করার দিকে আমরা তেমন উদ্যোগী না, তারপরেও আমাদের কারণ বাজারে একটি ছোটো বইয়ের দোকান আছে, হাজার মার্কেটে বইয়ের দোকান আছে। এই জায়গাটা আর এই ইউনিভার্সিটির এই জায়গাটা আমাদের দেখে খুব ভালো লাগে। এই যে বেঙ্গল পরবর্তীতে
কালি কলমের পাশাপাশি বেঙ্গল পাবলিকেশন শুরু করলেন। বইয়ের প্রতি ভালোবাসা নিয়ে যদি আমাদেরকে দুই একটি কথা বলেন, এবং বিশেষ করে আব্দুর রাজ্জাক বিদ্যাপীঠ যেটা আপনি গড়ে তুলেছেন বইয়ের মানুষের জন্য, জাস্ট সংক্ষিপ্ত আমাদের যদি কয়েকটি কথা বলেন। দেখেন, এই ধরনের কাজ কর্ম যত বেশি হয় ততই মানুষের জন্য বেশি ভালো। আমরা যখন প্রথমে বেঙ্গল বই আরম্ভ করি তখন অনেকে বলেছিল যে বেঙ্গল বই চলবে না, কারণ মানুষ এখন বই কেনে না। আমার ধারণা ছিল ভিন্ন, যে একটা সুন্দর অ্যাম্বিয়েন্সের মধ্যে দিয়ে একটা ভালো অ্যাটমসফিয়ারে কম খরচে যদি মানুষের চা সিঙ্গারা খেতে পারে তার সঙ্গে, তারপরে বইয়ের অভ্যাসটাও থাকবে এবং বই বিক্রিও হবে। বইয়ের প্রতি ভালোবাসার কোনো গল্প ছোটবেলায় আপনার মনে পড়ে, বা আব্দুর রাজ্জাক সাহেবের সাথে কোনো বইয়ের সাথে দু একটি কথা কি আমাদের বুকোগ্রাফি ইউটিউবকে আপনি বলবেন? আমি তো থাকতাম রাজ্জাক সাহেবের সঙ্গে, তো ওনার বাড়িতে স্ট্র্যাটেজি সব বই ছিল, প্রায় 20 থেকে 30,000 বই ছিল ওনার বাড়িতে। আমি খুব বেশি একটা লেখাপড়া করতাম না, কিন্তু উনি প্রথমে আমাকে বলতেন যে তুই শুধু আমার বইগুলি নিয়ে প্রিফেসটা পড়িস, তারই বোর্ডের নাম। আমার একটা নেশা ছিল আর্কিটেকচারের প্রতি, তারপর গান বাজনা এগুলোর প্রতি, তো সেগুলোতে আমি বেশি ইনভলভ থাকতাম। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আমি নবেরা আহমেদকে নিয়ে যে বইটি লিখেছি এটি প্রথমে একটু উপস্থাপন করতে চাই। এটি প্রথমা থেকে বেরিয়েছে এবং নবেরার জীবনকে ঘিরে আপনারা সবাই জানেন যে কিছু না কিছু আমরা সবাই জানি নবেরার জীবনকে ঘিরে। নবেরা বাংলাদেশের শিল্পী এবং 60-এর দশকের একজন ভাস্কর, প্রথম ভাস্কর আমরা বলি, প্রথম আধুনিক ভাস্কর। সেক্ষেত্রে নবেরা আহমেদের পড়াশোনা, নবেরা আহমেদ জীবনযাপন, নবেরা আহমেদের বিদেশে পড়তে যাওয়া, ফেরত এসে এখানে ভাস্কর্য করা এবং সেই সব শিল্পকর্মের সঙ্গে আমাদের বেড়ে ওঠা, আমাদের দৈনন্দিন জীবনযাপন, সব কিছু মিলিয়ে আমি নবেরাকে খোঁজার চেষ্টা করেছি। আমি যখন ইংল্যান্ডে পড়াশোনা করতাম, পিএইচডি করতাম, আমার মনে আছে ওখানে খুব বড় বড় বইয়ের দোকান ছিল, ফয়েলস ছিল, ওয়াটারস্টোন ছিল। ওখানে কি খুবই অবাক হতাম যে বইয়ের দোকান এত সুন্দর হয়, এত কিছু হয়, আর পাবলিকেশনগুলো এত কোয়ালিটি সম্পন্ন ছিল। তো আপনি জানেন মিঠুন, আমরা একই সময় লেখা শুরু করেছিলাম 1991-এ, 92-তে। আমাদের বই যখন বের করতে যেতাম, কাভারের কালারটা চেটকে যেত, বাইন্ডিংটা ঠিক মতো না, বই পড়তে ওটা একদিন খুলে যেত, কেমন জানি দিনহীন লাগতো। আজকে যে এত সুন্দর জায়গায় এত সুন্দর একটা বইয়ের দোকান, কেমন লাগছে আপনার? অত্যন্ত ভালো লাগছে, ভীষণ গর্বিত বোধ করছি আমাদের সবার জন্য। অরুণদাকে মিস করছি, মতি ভাইয়ের কথা কি বলবো, ভীষণ ভীষণ ভালো লাগছে যে মতি ভাই অনেকদিন আগে এরকম একটা বলেছিলেন যে এরকম একটা আমরা করতে চাই, কিন্তু এত তাড়াতাড়ি এই করোনার পরপরই যেটা হয়ে যাবে এটা আসলে কল্পনাও করিনি। ভীষণ ভালো লাগছে যে এটা বাস্তব হবে। সবাই যেহেতু প্রথমা প্রকাশনা নিয়ে কথা বলছে এবং মতি ভাইকে নিয়ে কথা বলছে, আমি আমার একটা ছোট্ট স্মৃতি সবার সঙ্গে শেয়ার করতে চাই। আমার একটা বই বেরিয়েছিল প্রথমা থেকে, সম্ভবত 2007 বা 2008 দিকে হবে। সেটা একটি উপন্যাস, ছোট উপন্যাস, আরো পরে না 10-11 আচ্ছা হবে হয়তো 11টি। ওটার নাম ছিল হৃদয় ঘরের বারান্দায়। বইটা যখন বইটা তো পাণ্ডুলিপি দেওয়া হয়ে গেছে, আমি জানি বইটা বেরোবে, কবে বেরোবে আমি জানি না। আমি তখন এটিএন বাংলায় কাজ করতাম, একটা রাত তখন 11টা, 10:30-11টা এরকম বাজে। হঠাৎ আমি একটা ফোন পেলাম, মুনি আমি মতিউর রহমান বলছি, আপনি কি অফিসে আছেন? আমি সেই মতিউর রহমানকে কিছুই বুঝতে পারলাম না। আমি যে হ্যাঁ আমি অফিসে আছি, কিন্তু মানে বলতে না বলতেই ফোনটা কেটে গেল, বললো আমি আসছি। আমি খুব একটা বুঝি নাই যে এই মতিউর রহমান তো আর আমার কাছে আসতে পারে না, অন্য কেউ হবে নিশ্চয়ই, কি হবে জানি না। বসে আছি, 11টার দিকে আমি খবর পেলাম যে আমার কাছে দুজন লোক এসছে। আমি গেলাম, গিয়ে দেখি যে মতি ভাই আমার প্রকাশিত বইটি হাতে নিয়ে দাঁড়িয়ে আছে এবং সেটা আমার জন্য আমি এখনো মনে করলে আমি খুব আবেগ আপ্লুত হয়ে যাই যে উনি নিজে সেই বইটি নিয়ে প্রথম কপিটি আমার কাছে দিচ্ছেন। যার লিখে অনেক সময়
ভুল থাকে তো প্রথমে দেখেছি সম্পাদক আছে বইগুলো দেখাতে, এবং আমার 3টা বই বেরিয়েছে প্রথমে থেকে। আমি কৃতজ্ঞ, এবং এখানে আমি সরাসরি বলতে চাই রহমান সাহেব মোর্শেদ শফিউল হাসানকে রেখেছেন, ওনার হাত দিয়ে বইগুলো যাওয়ায় মানে অনেক ভুল থেকে, সমালোচনা থেকে আমি রক্ষা পেয়েছি, সংশোধন করার সুযোগ পেয়েছি। এটাই রেখেছি, আপনার মন লিখেছি, আপনার চিন্তাশীলতা কার অঙ্গ, এটা মনের অঙ্গ। আপনি যে বিশ্লেষণ করেন কার অঙ্গ, এটা মনের অঙ্গ। আপনি অর্থপূর্ণ উপলব্ধিকে ছড়িয়ে দেন, উপমা ব্যবহার করেন, এটা কিসের উপাদান? এটা মনের উপাদান। সুতরাং আপনার মন ছাড়া কোনো সাহিত্য রচিত হয় না, এবং মন ছাড়া কোনো ধরনের বিকাশ হয় না। আমাদের অনেক আগে পাকিস্তান আমলে এই হ্যাঁ সেই আমলে তৈরি হচ্ছে বুক শপ, সেটি ছিল ফার্ম গেটের কাছে। ফার্ম গেট এবং যমুনা মার্কেটের মাঝখানে একটা খাল ছিল, সেই খালের উপরে একটা বুক শপ বলে একটা বইয়ের দোকান হয়েছিল আপনাদের জন্মের আগে। আমি সেই বইয়ের দোকানে যেতাম, এত সুন্দর বইয়ের দোকান দেখে দেখে ভাবতাম যে এই বইয়ের দোকান তো এই বাংলাদেশের নয় বা পাকিস্তানের নয়, এই বইয়ের দোকান তো বিদেশি বইয়ের দোকান। সেই বইয়ের দোকান কিভাবে আমাদের বাংলাদেশে হলো? সেই বইয়ের দোকানে আপনারা সকলেই জানেন বিখ্যাত কবি শহীদ কাদরী কবি, তিনি সেই বইয়ের দোকানে যেতেন। শীত আসছে, শীতের দিনে লম্বা চাদর করে যেতেন এবং সেই বইয়ের দোকান থেকে একটা দুটো তার দামি বই কবিতার জন্য যেগুলো দরকার ওগুলো ওই চাদরের নিচে নিয়ে চলে আসতেন। ওই দোকানদার কোনো টেরও পেত না যে শহীদ কাদরী চাদরের নিচে বই আছে। তো আমি সতর্ক থাকতে বলবো, শীত আসছে, কেউ দোকানে না ঢুকে, তাহলে কিন্তু বই হারাবে, আগে থেকে বলে দিচ্ছি। আর বই চুরির কোনো বদনাম নেই, বই চোর কিন্তু বিখ্যাত। পৃথিবীর বড় বড় মার্ক টুয়েন পর্যন্ত যখন তিনি তার ঘরে একজন গেল, গিয়ে দেখলো যে উঁচু বই, তখন বলছে যে বইগুলো ছড়ানো ছিল না, তুমি একটা 2-3টে আলমারি করো, তার মধ্যে বইগুলো রাখো। তো মার্ক টুয়েন বলেছিলেন যে বইগুলো যেভাবে সংগ্রহ করেছি আলমারিটা সেভাবে সংগ্রহ করতে পারছি না ভাই, তো সেই জন্য মেঝেতে পড়ে আছে। সাদা অ্যাম্বুলেন্সের ভেতর ওর লাশ নিয়ে পদ্মা নদীর ঘুমিয়ে ঘুমিয়ে পড়া ঢেউগুলো একটার সঙ্গে আরেকটা মিলে যাচ্ছিল। বুঝেছিলাম বোনকে আমি ভালোবাসি। আম্মার আচমকা হলো স্ট্রোক। স্মৃতিগুলো তার ভেজা তুলো হয়ে নীরবে ঘুমিয়ে পড়েছিল। তার দিকে অবাধ্য তাকিয়ে সে সময় বুঝেছিলাম অনুভব কতটা মেঘের মধ্যে আনত নীল রং রূপে উঁচু। একটি বায়বীয় বিস্ফোরণ দেশ, যখন সে না বলার ভারে চাপ খেতে খেতে চ্যাপ্টা কোনো কমলা লেবুর গভীরে ভয় পাওয়া গলায় হোয়াটসঅ্যাপে কল করে, আর সেই কথাগুলো কোথাও পৌঁছাবে না ভেবে ঘুমোতে যাই। বুঝি তখন ভালোবাসি তোমাকে বোন, মা, আর নিকটতম রাতের একটু নিচে ঝুলে থাকা কাঁদতে না পারা তুমি। ও তুমি আকাশের ওপর ক্লাসে পড়া ইলটু বিলটু তারকারাজি, ফুটি ফুটি তারারা ওপর থেকে তোমাকে কি দেশ বলে। কথাগুলো হয়তো কবিতা হলো না, হয়তো বা কথার কথা, ভাষাহীন সাংকেতিক কবিতার মতো, এবং সবকিছু কল না হয়ে মিসড কলই হয়ে যেতে পারে, ছন্দ অন্তমিল স্বরাৎসার নেই বলে। তাই সন্ধ্যা সমস্ত আজানের সঙ্গে সঙ্গে অন্ধকারের সাথে কেঁপে ওঠে ইলেকট্রিক তারের ফুটো ফাটা দেখে। সামনের মাসটা কত গাঢ় করে তুলতে পারো তুমি। সত্যি বলতে কি মতি ভাই দুটো কথা বলেছেন, আমি মনে করি দুটো কথা একটুখানি ছোট্ট করে বলি, ধন্যবাদ দেওয়ার আগে সবাইকে। যে আমরা বইটা যখন বের করি আমরা বইটা যখন নেওয়ার চেষ্টা করি, এবং সত্যি বলতে কি যে পাণ্ডুলিপি জমা পড়ে আপনারা জানেন যে এটা আমাকে মহিউদ্দিন সাহেব বলেছিলেন ইউপিএল এর, যে অনেক ভালো বই আপনি পাণ্ডুলিপি পাবেন, আবার কতগুলো পাবেন পাণ্ডুলিপিগুলো খুব যে ভালো সম্পাদিত তা নয়, খুব ভালো ম্যাটেরিয়াল আছে কিন্তু সেটা বই হয়ে ওঠেনি কারণ ভালো সম্পাদনা করেন। আমরা সেখানে নজর দিই এবং সে কারণে আমরা অনেক বই করতে পেরেছি যে বইগুলো হয়তো বই হিসেবে অবছান্ন হয়ে বেরোতো, সেটা অত জোরালো প্রভাব ফেলতে পারতো না আমাদের সমাজের মধ্যে, চিন্তার যোগান দিতে পারতো না। আমরা সেখানে নজর দিই। একটা তো প্রোডাকশন, এটা যে
দেখার যে মাথায় ছাপা কাগজ এগুলো, আরেকটা হচ্ছে এর যে ভিতরে বস্তুটা আছে সেটাকে আমরা উন্নত করার চেষ্টা করি। আমি করছি আমার প্রথম বই মেঘ সামান্য ভাষা থেকে একটা কবিতার নাম বাড়ি ফেরা। তারপর স্বরের মতন ছড়িয়ে পড়বে রোগ, বিনা বাক্য ব্যয়ে ভোর কাচুরি খুলে দেবে। নামাজ ফেরত মুসল্লিরা দেখার চেষ্টা করবে আমি আদতেই সেই আমি কিনা। চকিত সালাম বিনিময়ে তাদের উৎসুক দৃষ্টির সুরাহা না করে প্রকৃত কাঙ্ক্ষার নিকটে পৌঁছে গেলে আমার আভাস রিকশার টুংটাঙে কড়া নাড়ার আগেই অভ্যস্ত হাতে খুলে যাবে পরিচিত দরজার কবাট। প্রপাশের প্রতীক্ষিত মুখে তখন শিশুর বিস্ময়, যেন আমি না জানিয়েই এসেছি চলে, সেই খুশিতে মুখে নেই কোনো রাগ। অথচ সে জানতই সকালের প্রথম কড়া নাড়াটা হবে কার। আব্বা, আমাকে তখন বাবা মনে হবে আপনার। অনেক কথা বলার পর ফাইনালি এখানে এটা ডিসাইড করা হলো এবং আসলে ইট ইজ ওয়েলকাম অ্যাডিশন টু শপস্টেবল। আশা করি আমাদের নেক্সট জেনারেশনের জন্য this will be a hangout spot, this will be an enlightening spot, and this will be a place where we will be able to connect to the past history of Bangladesh, connect to better social activities যেটা এখন আমরা ঢাকা শহরে সহজে আমাদের নেক্সট জেনারেশনকে দিতে পারছি না। সো ওই উদ্দেশ্যেই প্রথমার সাথে আমাদের পার্টনারশিপ, এবং আমি আশা করবো মোদি ভাই যে মাইনিংগুলো প্রত্যেকটা কাজ করেন এর মাধ্যমে নেক্সট জেনারেশনকে অনুপ্রেরণা দেওয়ার জন্য একটা প্রপার প্ল্যাটফর্ম করতে হবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আপনি তো বইয়ের মানুষ, খুব ছোটবেলায় কি বইয়ের সাথে কিভাবে আপনার বন্ধুত্ব হয়ে গেল মনে পড়ে? হ্যাঁ হ্যাঁ, মনে পড়ে। দেখুন, যখন আউট বই বলে একটা কথা প্রচলিত ছিল, যখন বই মানে বইয়ের পড়ার পাঠ্য বইয়ের বাইরে বই পড়া নিষিদ্ধ ছিল একটা ছোটদের জন্য, ক্লাস 3-তে আমি যখন পড়ি তখন আমার আব্বা তার নিজের হাতে আমাকে আঙ্কেল টমস কেবিন এই বইটা অনুদিত বই, হ্যাঁ, সহজ সরল ভাষায় লেখা দেব সাহিত্য কুটিরের বইটা আমার হাতে তুলে দিয়েছিল। তুমি পড়ো। সেই থেকে যে শুরু, আমি বইয়ের গন্ধ না পেলে আমি বাঁচতে পারি না। এবং এতকাল যে আমার যে আয়ুষ্কাল চলছে, আমার 70-77 বছর চলছে এখন, এর মূলে কিন্তু আমার টিকে থাকা, এর মূলে কিন্তু আমার বই, আমার পঠন পাঠন যতটা পারি, হয়তো অন্যদের মতো না, কিন্তু আমার মতো করে আমি যতটা পারি পাঠ করার চেষ্টা করি। আমি পেশাগতভাবে এখনও পর্যন্ত বইয়ের জগতের সঙ্গেই আমি জড়িত, প্রথমার সঙ্গে আমি জড়িত, হ্যাঁ। আর বইপত্র পড়া, যেখানে যেটা ভালো লাইব্রেরি আছে, ইত্যাদি আছে, সেইগুলোর সঙ্গে খোঁজ খবর আমি রাখি। একটি লাইব্রেরির স্মৃতি কি একটু বলবেন আমাদেরকে? হ্যাঁ, আমার প্রথম লাইব্রেরির স্মৃতি হচ্ছে সেটা চাঁপাইনবাবগঞ্জ জেলাতে পড়ে গেছে, এখন আগে ছিল রাজশাহী জেলাতে। আমার জন্মস্থান আমনুরা রেলওয়ে ইনস্টিটিউটের লাইব্রেরিটা একটা সমৃদ্ধ পাঠাগার ছিল। তারপরে আপনার কুলাউড়া রেল স্টেশনের পাঠাগার, সেটাও সব বিশাল পাঠাগার ছিল এবং খুব সমৃদ্ধ পাঠাগার। সেখানে ধরুন যে বাংলা সাহিত্যের বড় বড় লেখকদের বই যেমন ছিল, তেমনি অনুবাদে পাওয়া যেত। আপনার বাংলা সাহিত্য অনুদিত আপনার জাকৃস্তব থেকে শুরু করে হেন লেখককে যাদের লেখা সেখানে পাওয়া যেত এবং আমরা পড়তাম, সেগুলো অনুবাদে পড়তাম। এবং ঢাকাতে যখন আমি আসি মফস্বল থেকে, তখন কিন্তু বাংলা সাহিত্যের প্রধান লেখক এবং বিশ্ব সাহিত্যের প্রধান লেখকদের মানে অনুবাদ অন্তত পড়ে আমি ঢাকায় আসি। ও একটা ছড়া শোনায় যেটা খুব পপুলার, হ্যাঁ, সেটা আমি শোনাতে পারি আর কি, হ্যাঁ, যেটা এক সময় পাঠ্য ছিল এবং আমার মনে হয় কয়েক কোটি ছেলে মেয়ে আপনার পড়েছে, যাদের বয়স এখন 50-এর উপরে, তারা তো বটেই। একটু ছড়াটা কি, একটু কয়েকটি লাইন? ছটা ছোটই। হ্যাঁ রে, খবরটা কি উড়ো, শুনতে পেলাম নিখিলপুরের 4-4টে বুড়ো, কাঁদেন কেবল লাগিয়ে চোখে শুকনো মরিচ গুঁড়ো। কি বললি দুরো, খাবার সময় খাইতে জানিস 20টা রুইয়ের মুড়ো, বয়স ওদের জানিস কত, 800 নাকি পুরো। হ্যাঁ রে, খবরটা কি উড়ো। ফায়াজ ভাই কেমন আছেন? ভালো আছে।
ভালো আছেন। এই যে আপনি বইটা রাখেন আপনারা, এই বইটা রাখার কারণে ফিডব্যাকটা সম্পর্কে একটু বলবেন? কোভিড কালটা কেমন কাটিয়েছেন সেটাও বলতে পারেন। তো খুব মানে ডাল গেছে, বিজনেসও স্লো ছিল, কিন্তু পরে একটু ডেভেলপ হচ্ছে। আর বই রাখা মানে আমাদের বাংলাদেশের কালচারের ব্যাপারে, হিস্ট্রিকের ব্যাপারে, তারপর আমাদের বঙ্গবন্ধুর ব্যাপারে, এগুলো ফরেনারদেরকে জানানোর জন্য বই রাখা হয়। ওরা আইসা অনেক সময় চায়, বাংলাদেশের বই চায়। তো ইউপিএল আছে, প্রথম আছে, অ্যাডন আছে, যারা বড় বড় পাবলিশার আছে ওরা সবাই ওদের বইটা দিয়ে যায়। তো ওদের বই রাখা হয়। বেশিরভাগই ইংলিশে লেখা বই চলে, আর যেগুলো বাংলা আছে ওগুলো লোকাল গেস্ট ওরা নেয়। এই যে বুক শপটা আপনার সামনেই গড়ে উঠলো, এটাতে আপনার কোথায় কোথায় স্পর্শ আছে? যেটা হচ্ছে আপনার এখানে আমি আসার পরে এখানকার শেলফ, এখানকার ফ্লোর, ক্যাশ টেবিল, তারপরে যত এখানে জিনিসপত্র আছে সমস্ত জিনিসপত্রে আমার হাতের স্পর্শ আছে। বইয়ের সাথে আপনার সম্পর্ক কিভাবে গড়ে উঠলো? বইয়ের সাথে আমার সম্পর্ক খুব ছোটবেলায়। আমার মামা, আমি তখন ছোট, আমার মামা তখন সম্ভবত মেট্রিকে পড়ে, তো ওনার ওয়ার্ড বুক ছিল, ইংলিশ ওয়ার্ড বুক। তো ইংলিশ ওয়ার্ড বুক এইটা পড়ে আমি খুব মজা পেতাম। তো তখন যেটা আমার মনে হতো যে পাঠ্য বই আমি যা পড়ি এটা তার থেকে একটু ভিন্ন রকম। আমি নতুন নতুন নাম জানতাম, জিনিসের নাম জানতাম, এটা আমার খুব ভালো লাগতো। ওখান থেকে আমার পড়ার সূচনা। পরে এটা ডেভেলপ করে, ধীরে ধীরে ডেভেলপ করে। আমায় লইয়া কোন ঘাটে ভিড়াইবা তোমার নাম, সুজন মাঝি রে, আমার সুজন মাঝি রে, তুমি কোন ঘাটে ভিড়াইবা তোমার নাম। আমি পারের আশায় বৈশা থাকি, আমায় লইয়া যা কোন ঘাটে ভিড়াইবা তোমার নাম। সুজন মাঝি রে, আমার সুজন মাঝি রে, তুমি